গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আজ আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের হিমু সিরিজ থেকে এবং হিমু। আজ রয়েছে এই প্রথম পর্ব। রাত 1টা। আমার জন্যে এমন কোনো রাত না, বলা যেতে পারে রজনীর শুরু। দ্য নাইট হ্যাজ অনলি স্টার্টেড। কিন্তু ঢাকা শহরের মানুষগুলো আমার মতো না। রাত 1টা তাদের কাছে অনেক রাত। বেশিরভাগ মানুষই শুয়ে পড়েছে। যাদের সামনে এসএসসি, এইচএসসি বা এই জাতীয় পরীক্ষা, তারা বই সামনে নিয়ে ঝিমুচ্ছে। নববিবাহিতদের কথা আলাদা। তারা জেগে আছে, একে অন্যকে নানান ভঙ্গিমায় অভিভূত করার চেষ্টা করছে। আমি হাঁটছি, বলা যেতে পারে হনহন করে হাঁটছি। নিশিরাতে সবাই দ্রুত হাঁটে, শুরু পশুরা হাঁটে মন্থর পায়। তবে আমার হনহন করে হাঁটার পেছনে একটা কারণ আছে। প্রচণ্ড খিদে পেয়েছে। কিছু হোটেল রেস্টুরেন্ট এখনো খোলা। কড়কড়া ভাত, টক হয়ে যাওয়া বিরিয়ানি হয়তোবা পাওয়া যাবে, তবে খেতে হবে নগদ পয়সায়। নিশিরাতের খদ্দেরকে কোনো হোটেলওয়ালা বিনা পয়সায় খাওয়ায় না। আমার সমস্যা হচ্ছে, আমার গায়ে যে পাঞ্জাবি, তাতে কোনো পকেট নেই। পকেট নেই বলেই মানিব্যাগও নেই। পকেট নেই পাঞ্জাবি আমাকে রূপা কিনে দিয়েছে। খুব বাহারি জিনিস, পিওর সিল্ক। খোলা গলা, গলার কাছে সূক্ষ্ম সুতার কাজ। সমস্যা একটাই, পকেট নেই। পাঞ্জাবির এই বিরাট ত্রুটির দিকে রূপা দৃষ্টি ফেরাতেই সে বলল, পকেটে তোমার দরকার কি? রূপবতী মেয়েদের সব যুক্তি আমার কাছে খুব কঠিন যুক্তি বলে মনে হয়। কাজেই আমিও বললাম, তাই তো, পকেটের দরকার কি? রূপা বলল, তুমি নিজেকে মহাপুরুষ টাইপের একজন ভাবো। মহাপুরুষদের পোশাক হবে বাহুল্যবর্ত। পকেট বাহুল্য ছাড়া কিছু না। আমি আবারও রূপার যুক্তি মেনে নিয়ে হাসি মুখে নতুন পাঞ্জাবি পরে বের হয়েছি। তারপর থেকে না খেয়ে আছি। যখন পকেটে টাকা থাকে তখন নানান ধরনের বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়। তারা চা খাওয়াতে চায়, সিঙ্গারা খাওয়াতে চায়। আজ যেহেতু পকেটে নেই, কাজেই এখন পর্যন্ত কারোর সঙ্গে দেখা হয়নি। আমার শেষ ভরসা বড় ফুপার বাসা। রাত 1টার দিকে কলিং বেল টিপে তাদের ঘুম ভাঙালে কি নাটক হবে তা আগে ভাগে বলা মুশকিল। বড় ফুপা তার বাড়িতে আমার যাওয়া নিষিদ্ধ করে দিয়েছেন। কাজেই আমাকে দেখে তিনি খুব আনন্দিত হবেন এরকম মনে করার কোনো কারণ নেই। সম্ভাবনা 60% যে তিনি বাড়ির দরজা খুললেও গ্রিল খুলবেন না। গ্রিলের আড়াল থেকে হুঙ্কার দেবেন, গেট আউট, গেট আউট। 5 মিনিটের ভেতরে ক্লিয়ার আউট হয়ে যাও, নয়তো বন্দুক বের করব। বন্দুক বের করা তার কথার কথা না। ঢাকার অ্যাডিশনাল আইজি তার বন্ধু মানুষ। তাকে দিয়ে তিনি সম্প্রতি বন্দুকের একটা লাইসেন্স করিয়েছেন এবং 18,000 টাকা দিয়ে 22 বোরের রাইফেল কিনেছেন। সেই রাইফেল তার এখনো ব্যবহার সুযোগ হয়নি। তিনি সুযোগের অপেক্ষায় আছেন। বাকি থাকেন সুরমা ফুপু। শুরুর চেয়ে বালি গরমের মতো। বড় ফুপুর চেয়ে তিনি বেশি গরম। ঢাকার এডিশনাল আইজির সঙ্গে তার বন্ধুত্ব থাকলে তিনি একটা মেশিন গানের লাইসেন্স নিয়ে ফেলতেন। তবে ভরসার আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবারে বড় ফুপা খানিক মদ্যপান করেন, খুব আগ্রহ নিয়ে করেন, কিন্তু তার পাকস্থলী ইসলামী ভাবাপন্ন বলে মদ সহ্য করতে পারে না। কিছুক্ষণ পর পর তার বমি হতে থাকে। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলেন, আই অ্যাম এ ডেড ম্যান, আই অ্যাম এ ডেড ম্যান। ফুপু তাকে নিয়ে প্রায় সারা রাতই ব্যস্ত থাকেন। এই অবস্থায় কলিং বেলের শব্দ শুনলে তারা কেউ দরজা খুলতে আসবে না। আসবে বাদল, এবং সে একবার দরজা খুলে আমাকে ঢুকিয়ে ফেললে আর কোনো সমস্যা হবার কথা না। বড় ফুপুর বাড়ির কাছাকাছি এসে টহল পুলিশের মুখোমুখি হয়ে গেলাম। তারা দলে 4 জন। আগে দুজন দুজন করে টহল বেরোতো। ইদানিং বোধ হয় 2 জন করে বেরোতে সাহস পাচ্ছে না, 4 জন করে বের হচ্ছে। আমাকে দেখে তারা থমকে দাঁড়ালো এবং এমন ভঙ্গি করলো যেন পৃথিবীর সবচেয়ে বড় ক্রিমিনালকে পাওয়া গেছে। দলের একজন, সম্ভবত সবচেয়ে ভীতুজন, কারণ ভীতুরাই বেশি কথা বলে, চেঁচিয়ে বলল, কে যায়? পরিচয়? আমি দাঁড়িয়ে পড়লাম।
এবং অত্যন্ত বিনীত ভঙ্গিতে বললাম, আমি হিমু, আপনারা কেমন আছেন? ভালো? পুলিশ পুরো দলটাই হকচকিয়ে গেল। খাকি পোশাক পরা মানুষের সমস্যা হচ্ছে কুশল জিজ্ঞেস করলে ওরা ভড়কে যায়। যে কোনো ভড়কে যাওয়া প্রাণীর চেষ্টা থাকে অন্যকে ভড়কে দেওয়ার। কাজী পুলিশদের একজন আমার দিকে রাইফেল বাগিয়ে ধরে কর্কশ গলায় বলল, পকেটে কি? আমি আগের চেয়েও বিনয় গলায় বললাম, আমার পকেট নেই। ফাজলামি করছিস হারামজাদা, থাবড়া দিয়ে দাঁত ফেলে দেব। দাঁত ফেলতে চান ফেলবেন, পুলিশ এবং ডেন্টিস্ট এরা দাঁত ফেলবে না তো কে ফেলবে? তবে দাঁত ফেলার আগে দয়া করে একটু পরীক্ষা করে দেখুন সত্যিই পকেট নেই। একজন পরীক্ষা করার জন্য এগিয়ে এলো, সারা শরীর হাতাপিতা করে বিস্ময়ের সঙ্গে সঙ্গীদের একজনকে, ওস্তাদ আসলেই পকেট নেই। যাকে ওস্তাদ বলা হয়েছে সে সম্ভবত দলের প্রধান এবং সবচেয়ে জ্ঞানী। সে বলল, মেয়েদের পাঞ্জাবি। এই হারামজাদা মেয়ে ছেলে পাঞ্জাবি পরে চলে এসেছে। মেয়ে ছেলের পাঞ্জাবি পকেট থাকে না। আই চল, থানায় চল। আমি তৎক্ষণাৎ বললাম, জি চলুন। আপনারা কোন থানার আন্ডারে? রমনা থানা? পুলিশের দলটা পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। থানায় যাওয়ার ব্যাপারে আমার মতো আগ্রহী কোনো আসামি তারা বোধহয় খুব বেশি পায় না। কি নাম বললি? হিমু। যাস কই? ভাত খেতে যাই। রাত 1:30টায় ভাত খেতে যাস? ভাত সবসময় খাওয়া যায়। ওস্তাদ যাকে বলা হচ্ছে সেই ওস্তাদ এগিয়ে আসছে। পেছন থেকে একজন বলল, ওস্তাদ বাদ দেন, রাগ ফাগ খায় আর কি, দুটা থাবড়া দিয়ে চলে আসেন। ওস্তাদেরও মনে হয় সেরকমই ইচ্ছা। বলে, কিক মারার আনন্দ এবং গালে থাবড়া মারার আনন্দ প্রায় কাছাকাছি। টহল পুলিশের ওস্তাদ এই আনন্দ থেকে বঞ্চিত হবে কেন? জোরলে একটা থাবড়া খেলাম, চোখে অন্ধকার দেখার মতো থাবড়া। মাথা ঝিমঝিম করে উঠল। ওরে খাই ছেড়ে বলে চিৎকার দিতে গিয়েও দিলাম না। ওস্তাদ থাবড়া দিয়ে চলে যাচ্ছিলেন। আমি আন্তরিক ভঙ্গিতে বললাম, আরেকটা থাবড়া দিয়ে যান, নয়তো খালে পড়ব। খালে পড়লে উপায় নাই, সাঁতার জানি না। পুলিশের দল থেকে একজন বলল, ওস্তাদ চলে আসেন। স্পষ্টতই ওরা ঘাবড়ে গেছে। সবচেয়ে বেশি ঘাবড়ে গেছেন ওস্তাদ। আমি বললাম, নিরীহ মানুষকে চড়থাপ্পড় দিয়ে চলে যাবেন, এটা কেমন কথা? ওস্তাদ দলের কাছে চলে যাচ্ছে, আমিও যাচ্ছি তার পেছনে পেছনে। যদিও উল্টা দিকে যাওয়াই নিয়ম, পুলিশের দল যেন কিছুই হয়নি এই ভঙ্গিতে হাঁটা শুরু করেছে। আমি ওদের সঙ্গে কিছুটা দূরত্ব রেখে হাঁটছি। তারা আমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে রাস্তা ক্রস করলো। আমিও রাস্তা ক্রস করলাম। এই, তুই চাস কি? আমি আন্তরিক ভঙ্গিতে বললাম, আরেকটা থাপ্পড় দিয়ে দিন, বাসায় চলে যাই। পুলিশের দল কিছু না বলে আবার হাঁটা শুরু করেছে। আমিও তাদের অনুসরণ করছি। মানুষের ভয় চক্রবর্তী হারে বাড়ে, এদেরও বাড়ছে। 4 জন পুলিশ, 2 জনের হাতে রাইফেল, অথচ ওরা এখন আতঙ্কে আধমরা। আমার মজাই লাগছে। আমি শিব বাজানোর চেষ্টা করলাম, হচ্ছে না। ক্ষুধার্ত অবস্থায় শীষ বাজে না। পেটে ক্ষুধা নিয়ে গান গাওয়া যায়, শীষ বাজানো যায় না। তবু চেষ্টা করে যাচ্ছি। হিন্দি গানের একটা লাইন শীষে আমি ভালোই আনতে পারি। হায় আপনা দিল তো আওয়ারা। আমার হৃদয় ব্যাকুল হয়ে আছে। শীষ দেবার কারণে ক্ষুধা একটু কম কম লাগছে। বড় ফুপার বাড়ি দেখা যাচ্ছে। পুলিশের দল হুট করে একটা গলিতে ঢুকে পড়ল। আমি প্রায় দৌড়ে গলির মুখে গিয়ে বললাম, ভাইজান আপনাদের সঙ্গে আবার দেখা হবে, ফির মিলেঙ্গে। এরা মুখ চাওয়াচয়ে করছে। আমার সামান্য বাক্য দুটির মর্মার্থ নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। আজকে রাতের টহল তাদের ভালো হবে না। আজ তারা ছায়া দেখে ভয় পাবে। বিস্ময়কর ব্যাপার হলো, ফুপার বাড়ির প্রতিটি বাতি জ্বলছে। কোনো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। আমি সেই সমস্যার উপস্থিত হয়ে নির্বিকার ভঙ্গিতে বলবো, ভাত খাবো। সে বলাটাও সমস্যা। আজ বোধহয় কপালে ভাত নেই।
পুলিশের থাপ্পড় খেয়েই রাত পার করতে হবে। আমি কলিং বেলে হাত রাখলাম। প্রায় সঙ্গে সঙ্গে সদর দরজা খুলে গেল। বড় ফুপা তার ফর্সা ছোটখাটো মুখ বের করে ভীত চোখে আমার দিকে তাকালেন। পরক্ষণে আনন্দে প্রায় লাফিয়ে উঠলেন। আরে তুই, হিমু? আয় আয়, ভেতরে আয়। আয় শোনো, হিমু এসেছে, হিমু। সিঁড়িতে ধূপধাপ শব্দ হচ্ছে, মনে হচ্ছে সবাই একসঙ্গে নেমে আসছে। কিছুক্ষণ আগে পুলিশকে ভড়কে দিয়ে এখন নিজেই ভড়কে যাচ্ছি। গ্রিলের দরজা খুলতে খুলতে বড় ফুপা বললেন, কেমন আছিস রে হিমু? ভালো আছি। বাড়ির অন্যরাও চলে এসেছে। 18-19 বছরে একজন তরুণীকে দেখা যাচ্ছে। তরুণী এমনভাবে আমাকে দেখছে যেন আমি আসলে আগ্রার তাজমহল। হেঁটে মালিবাগে চলে এসেছি। ফুপা বললেন, হেন জায়গা নেই, তোকে খোঁজা হয়নি, কোথায় ছিলি? আমি নির্বিকার ভঙ্গিতে হাসার চেষ্টা করলাম। নির্বিকার ভঙ্গি ঠিক ফুটল না। আমার জন্য এই পরিবারটি প্রবল আগ্রহের আসল কারণটা না জানলে সহজ পাওয়া যাচ্ছে না। সামথিং ইজ রং, ভেরি রং। বাদল আবার ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে মনে হচ্ছে। ওর কোনো খোঁজ না পেয়ে আমাকে খোঁজা হচ্ছে। যদি আমি কোনো সন্ধান বের করে দেই, এই হবে। এছাড়া আমার জন্য এত ব্যস্ততার দ্বিতীয় কোনো কারণ হতে পারে না। আমি এ বাড়ির নিষিদ্ধ জন। শুধু আমি নিষিদ্ধ নই, আমার ছায়াও নিষিদ্ধ। আমি ফুপুর দিকে তাকিয়ে বললাম, বাদল কোথায়? বাদলকে তো দেখছি না, শুয়ে পড়েছে? ফুপা ফুপু মুখ চাওয়াচাই করলেন। ফুপা বললেন, ও ঘরেই আছে। অসুখ বিসুখ? না। হিমু তুই বস, তোর সঙ্গে কথা আছে। চা খাবি? চা অবশ্যই খাবো, তবে ভাত টাত খেয়ে তারপর খাবো। ফুপু, রাতে রান্না কি করেছেন? লেফট ওভার নিশ্চয়ই ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন। ফুপু গম্ভীর গলায় বললেন, আর রান্না বান্না 2 দিন ধরে ঘরে হাঁড়ি চড়ছে না। ব্যাপারটা কি? ফুপা গলা পরিষ্কার করছেন, যেন অস্বস্তির কোনো কথা বলতে যাচ্ছেন। ব্যাটারি চার্জ করে নিতে হচ্ছে। বুঝলি হুমু, আমাদের উপর দিয়ে বিরাট একটা বিপদ যাচ্ছে। হয়েছে কি, বাদল তার বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিল। ওই বিয়ে খেতে গিয়ে কাল হয়েছে, গলায় কাটা ফুটেছে। খাসির রেজালা খেয়ে কাটা ফুটবে কি? গলায় হাড় ফুটতে পারে। কাটাই ফুটেছে। বেশি কায়দা করতে গিয়ে ওরা বাঙালি বিয়ের আয়োজন করেছে। মাছ, ভাত, ডাল, দই। ফাজিল আর কি, বেশি বেশি বাঙালি। বাদলের গলা সে কাঠা এখন আর বেরোচ্ছে না? না। ডাক্তার দেখাননি? ডাক্তার দেখাবো না বলিস কি? হেন ডাক্তার নেই যাকে দেখানো হয়নি। আজ সকালেও একজন ইএনটি স্পেশালিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম। হা করিয়ে চিমটা ঢুকিয়ে নানা কসরত করেছে। কাটা অনেক নিচে, চিমটা দিয়ে ধরতে পারছে না। 2 দিন ধরে বাদল খাচ্ছে না, ঘুমোচ্ছে না। কি যে বিপদে পড়েছি। বিপদ তো বটেই। কাটা তোলার একটা দোয়া আছে নিয়ামুল কোরআনে। ওই দোয়াও তোর ফুপু 1,24,000 বার পড়েছে, কিছুই বাদ নেই। বিড়ালের পায়ে ধরানো হয়েছে? তরুণী মেয়েটি খিলখিল করে হেসে উঠল। পরক্ষণেই শাড়ির আঁচল মুখে চেপে হাসি থামানোর চেষ্টা করল। আমি তার দিকে তাকিয়ে বললাম, হাসবে না। গ্রাম বাংলার মানুষ গত 25 বছর ধরে কাটা ফুটলেই বিড়ালের পায়ে ধরছে, কাজেই এর একটা গুরুত্ব আছেই। কাটা হচ্ছে বিড়ালের খাদ্য। আমরা সেই খাদ্য খেয়ে বিড়ালের প্রতি একটা অবিচার করেছি। সেই জন্যে বিড়ালের পায়ে ধরে ক্ষমা প্রার্থনা। ফুপা থমথমে গলায় বললেন, বিড়ালের পায়েও ধরা হয়েছে? সেও এক কেলেঙ্কারি। বিড়াল খামচি দিয়ে রক্ত টক্ত বের করে বিশ্রী কাণ্ড করেছে। এটিএস দিতে হয়েছে। এখন একটা ব্যবস্থা করে দে। আমি? বাদলের ধারণা একমাত্র তুইই পারবি, আর কেউই পারবে না। তোর ফুপা ওকে কলকাতায় নিয়ে যেতে চাচ্ছে। ও তার সঙ্গে দেখা করে যাবে না। হেন জায়গা নেই যে তোর খোঁজ করা হয়নি। তোকে হঠাৎ আসতে দেখে বুকে পানি এসেছে। 2টা দিন গেছে, ছেলে একটা কিছু মুখে দেয়নি। আরো কয়েকদিন এরকম গেলে তো মরেই যাবে।
ফুপুর কথা শেষ হবার আগেই বাদল ঘরে ঢুকল। চুল উস্কো খুস্কো, চোখ বসে গেছে, ঠিকমতো দাঁড়াতেও পারছে না, দরজা ধরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, খবর কি রে? বাদল ফ্যাকাশে ভঙ্গিতে ভাসল। সাহিত্যের ভাষায় এই হাসির নাম করুণ হাস্য। আমি বললাম, কিরে, শেষ পর্যন্ত মাছের হাতে পরাজিত? বাদল তার মুখ আরো করুণ করে ফেলল। আমি বললাম, বসে থাক, ব্যবস্থা করছি। গোসল টোসল করে খাওয়া দাওয়া করে নেই, তারপর তোর প্রবলেম ট্যাকল করছি। বাদলের মুখ মুহূর্তের মধ্যে উজ্জ্বল হয়ে গেল। তরুণী মেয়েটির ঠোঁটের কোণায় ব্যঙ্গের হাসির আভাস। তবে সে কিছু বলল না। এ বাড়ির পরিস্থিতি এখন সম্পূর্ণ আমার অনুকূলে। এরকম অনুকূল আবহাওয়ায় সুযোগ গ্রহণ না করা নিতান্তই অন্যায় হবে। আমি ফুপুর দিকে তাকিয়ে বললাম, গোসল করব। ফুপু, আপনার বাথরুমে হট ওয়াটারের ব্যবস্থা আছে না? গিজার নষ্ট হয়ে গেছে। যাই হোক, পানি গরম করে দিচ্ছি, গোসল করে ফেলো। গোসল করে ভাত খাবি তো? হুম। তাহলে ভাতটার যা আছে গরম করতে দেই। ঘরে কি পোলাওয়ের চাল আছে? আছে। তাহলে চট করে পোলাওয়ের কিছু চাল চড়িয়ে দিন। আলু ভাজা করুন। কুচি কুচি করে আলু কেটে ডুবা তেলে কড়া করে ভাজা। গরম ভাত, আলু ভাজার সঙ্গে 1 চামচ গাওয়া ঘি, খেতে এক্সেলেন্ট হবে। গাওয়া ঘি আছে তো? ঘি নেই। মাখন আছে? হুম। অল্প করে আঁচে মাখন ফুটাতে থাকেন। যেটা বের হবে ফেলে দেবেন। এক্কেবারে 1 নম্বর পাতে খাওয়া ঘি তৈরি হবে। কয়েকটা শুকনো মরিচ ভাজবেন, ঘিয়ের মধ্যেই ভাজবেন। বাদলের কাঁটাটার কিছু করা যায় কিনা দেখ। দেখব। সে 2 দিন যখন অপেক্ষা করেছে, আরো ঘন্টাখানেক অপেক্ষা করতে পারবে। পারবি না বাদল? বাদল হ্যাঁ সূচক মাথা নাড়ল। মনে হচ্ছে কথা বলার মতো অবস্থাও তার না। আমি আরেকবার শীষ দিয়ে বাজালাম, হায় আপনা দিল। তরুণী মেয়েটি আমার দিকে তাকাচ্ছে। তার চোখের দৃষ্টিটা কেমন, ভালো না। সেই দৃষ্টিতে কৌতূহল আছে। শুদ্ধ কৌতূহল না, অশুদ্ধ কৌতূহল। মেয়েটি একটা দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছে। সেই দৃশ্য হচ্ছে অতি চালাক একজন মানুষের গলায় দড়ি পড়ার মজাদার দৃশ্য। পুলিশের মতো এই মেয়েটাকেও ভরকে দিতে পারলে ভালো লাগতো, পারছি না। মেয়েরা পুলিশের মতো এত সহজে ভরকে না। আমি তার দিকে তাকিয়ে বললাম, তোমার নাম কি? ইরা। শোনো ইরা, তোমার যদি কোনো কাটার ব্যাপার থাকে, গলায় কাটা বা হৃদয়ে কাটা, তাহলে আমাকে বলো, তোমার কাটার একটা ব্যবস্থা করে দিয়ে যাব। ইরা কঠিন গলায় বলল, আমার জন্য আপনাকে ভাবতে হবে না। আপনি গোসল করতে যান, আপনাকে গরম পানি দেওয়া হয়েছে। মেনি থ্যাঙ্কস। আমি খেতে বসেছি। চেয়ারে বসেই বাদলকে ডাকলাম, বাদল, খেতে আয়। বাদলের জন্য একটা প্লেট দেখি। ফুপা বললেন, ও তো ঠকি গেলতে পারছে না, ভাত খাবে কি? তুই তোর ব্যাপারটা বুঝতেই পারছিস না। আমি ফুপাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ডাকলাম, বাদল আয়। বাদল উঠে এলো। আমার আদেশ অগ্রাহ্য করা সবার পক্ষেই সম্ভব, বাদলের পক্ষে না। আমি অন্য সবাইকে সরে যেতে বললাম। খাওয়ার সময় এক গাদা লোক তাকিয়ে থাকলে খেয়ে আরাম নেই, নিজেকে জামাই জামাই মনে হয়। বাদল শোন, তোর পেটে খিদে, তুই খেয়ে যাবি। গলায় ব্যথা করবে করুক, কিছু যায় আসে না। আপাতত কিছু সময়ের জন্য গলাটাকে পাত্তা দিবি না। কাটা থাকুক কাটার মতো, তুই থাকবি তোর মতো, বুঝতে পারছিস? হুম। আরাম করে তুই আমার সঙ্গে ভাত খাবি। ভাত খাওয়ার পর আমরা মিষ্টি পান খাবো। তারপর তোর কাটা নামানোর ব্যবস্থা করব। শিমু ভাই, আগে করলে হয় না? হয়, আগে করলেও হয়। তাতে কাটাটাকে গুরুত্ব দেওয়া হয়। আমরা ফুলকে গুরুত্ব দেব, কাটাকে না, ঠিক না? ঠিক। আয়, খাওয়া শুরু করা যাক। বাদল ভাত মাখছে। আমি বললাম, শুকনা মরিচ ভালো করে ডলে নে, ঝালের চোটে নাক দিয়ে মুখ দিয়ে পানি বেরোবে, তবেই না খেয়ে আরাম। শুরু করা যাক। রেডি সেট গো।
বাদল খাওয়া শুরু করলো। কয়েক নলা খেয়েই হতভম্ব গলায় বলল, হিমু ভাই, কাটা চলে গেছে বলে মনে হচ্ছে। চলে গেছে গেছে, এতে আকাশ থেকে পড়ার কি আছে? খাওয়া শেষ কর। ওদের খবরটা দিয়ে আসি। এটা এমন কোনো বড় খবর না যে মাইক বাজিয়ে শহরে ঘোষণা দিতে হবে। আরাম করে খাতো। আলু ভাজিটা অসাধারণ হয়েছে না? অমৃত ভাজির মতো লাগছে। ঘি দিয়ে চপ করে খা, ভালো লাগবে। আজ তুমি না এলেই মরেই যেতাম। আমি সবাইকে বলেছি, হিমু ভাই কেবল পারে এই কাটা দূর করতে। কেউ আমার কথা বিশ্বাস করে না। মানুষের বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না, তো নিজের বিশ্বাসটাই প্রধান। এরা তো তোমাকে নিয়ে হাসাহাসি করছিল, তাই নাকি? হ্যাঁ, আমি যখন বললাম হিমু ভাই হচ্ছে মহাপুরুষ, তখন হাসতে হাসতে সে প্রায় বিষম খায়। আজ তার একটা শিক্ষা হবে। বাদলের চোখে পানি এসে গেছে। ঝালের কারণে চোখের পানি না আনন্দের পানি সেটা বোঝা যাচ্ছে না। এক এক ধরনের চোখের পানি এক এক রকম হওয়া উচিত ছিল। দুঃখের চোখের পানি হবে একরকম, আনন্দের পানি অন্যরকম, আবার ঝালের অশ্রু আরেক রকম। প্রকৃতি সূক্ষ্ম সূক্ষ্ম আবেগের ব্যবস্থা রেখেছে, কিন্তু সব আবেগের প্রকাশ চোখের পানি দিয়ে সেরে ফেলেছে। ব্যাপারটা কি ঠিক হলো? দুঃখের চোখের পানি হবে নীল, দুঃখ যত বেশি হবে নীল রং হবে তত গাঢ়। রাগ এবং ক্রোধের অশ্রু হবে লাল। দুঃখ এবং রাগের মিলিত কারণে যে চোখের পানি তার রং হবে খয়েরি। নীল এবং লাল মিশে খয়েরি রঙই তো হয়। কাটা মুক্তি যে আনন্দ এ বাড়িতে শুরু হলো, তার কাছে বিয়ে বাড়ির আনন্দ কিছুই না। ফুপু ছেলেকে জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। বাদল যতই বলে, কি যন্ত্রণা, মা আমাকে ছাড়ো তো, তিনি ততই শক্ত করে ছেলেকে জড়িয়ে ধরেন। ফুপা আনন্দের চোটে তার হুইস্কির বোতল খুলছেন। আজ বৃহস্পতিবার, এমনিতেই তার মদ্যপান দিবস। ছেলের সমস্যার জন্য খেতে পারছিলেন না, এখন ডবল চড়াবেন। ফুপা যে দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছেন, সংস্কৃত কবিরা সেই দৃষ্টিকে বলেন প্রেম নয়ন। শুধু এরার চোখ কঠিন, পাথরের চোখেও সামান্য তরল ভাব থাকে, তার চোখে তাও নেই। রাতের ফুপার বাড়িতে থেকে গেলাম। আজ আমার থাকার জায়গা হলো গেস্ট রুমে। এই বাড়ির গেস্ট রুম তালাবদ্ধ থাকে। বিশেষ বিশেষ শ্রেণীর গেস্ট এলেই শুধু তালা খোলা হয়। আজ আমি বিশেষ শ্রেণীর একজন গেস্ট। ঘুমোতে যাবার আগে আগে আমার জন্য কফি চলে এলো। এটিও বিশেষ ব্যবস্থার একটা অঙ্গ। কফি নিয়ে এলো ইরা। ইরা সম্পর্কে এ পর্যন্ত তথ্য যা সংগ্রহ করেছি তা হচ্ছে, মেয়েটা শামসুন্নাহর হলে থেকে পড়ে। তার অনার্স ফাইনাল পরীক্ষা। হলে পড়াশোনার সমস্যা হচ্ছে, তাই এ বাড়িতে চলে এসেছে। ফুপার খালাতো ভাইয়ের বড় মেয়ে। দারুণ নাকি ব্রিলিয়ান্ট, না পড়লেও নাকি ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে। তারপরেও পড়েছে, কারণ রেকর্ড মার্ক পেতে চায়। আপনার বিশেষ এক অলৌকিক ক্ষমতা দেখালেন। আমি কফির কাপে চুমুক দিতে দিতে বললাম, তোমার সেরকম ধারণা না? অবশ্যই না। বাদলের আপনার উপর অগাধ বিশ্বাস। আপনাকে দেখে সে রিল্যাক্স বোধ করেছে, সহজ হয়েছে। ভয়ে আতঙ্কে তার গলায় মাংসপেশি শক্ত হয়ে গিয়েছিল, সেই ভাবও দূর হয়েছে। তারপর আপনি তাকে ভাত খাওয়ালেন, সহজেই কাটা বের হয়ে এলো। আমি কি ভুল বলছি? না, ভুল হবে কেন? নিতান্তই লৌকিক একটা ব্যাপার করে আপনি তাতে একটা অলৌকিক ফ্লেভার দিয়ে ফেলেছেন। এটা কি ঠিক হচ্ছে? আমি কোনো ফ্লেভার দিইনি ইরা, এটা তুমি কল্পনা করছো। আপনি না দিলেও অন্যরা দিচ্ছে, বাদল দিচ্ছে, আপনার ফুপা ফুপু দিচ্ছেন। তাতে ক্ষতি তো হচ্ছে না। তোমার মতো যারা বুদ্ধিমান তারা ঠিকই আসল ব্যাপারটা ধরতে পারছে। ইরা কঠিন গলায় বলল, আমাদের সমাজে কিছু কিছু প্রতারক আছে, যারা হাত দেখে, গ্রহ নক্ষত্র বিচার করে, পাথর দেয়, মন্ত্রতন্ত্র পড়ে। আপনি কি তাদের চেয়ে আলাদা? আপনি আলাদা না, আপনি তাদের মতোই একজন। হতে পারে, কিন্তু তুমি আমার উপর এত রেগে আছো কেন? আপনি যে শুরু থেকে আমাকে তুমি তুমি করে বলছেন, সেটাও আমার খারাপ লাগছে। আমি তো স্কুলে পড়া বাচ্চা মেয়ে না, আপনি আমাকে চেনেন না।
প্রথম দেখাতেই আপনি আমাকে তুমি বলবেন কেন? ভুল হয়েছে। একবার যখন বলে ফেলেছি সেটাই বহাল রাখি। মানুষ আপনি থেকে তুমিতে যায়, তুমি থেকে আপনিতে যায় না। নিয়ম ভাঙা কি ঠিক হবে? এখন থেকে আপনি করে বলবো। ধন্যবাদ। আরেকটা কাজ কি দয়া করে করবেন? অবশ্যই করব, বলুন। বাদলকে ডেকে একটু কি বুঝিয়ে বলবেন তার গলার কাঁটাটা কিভাবে গেল? ওর মন থেকে আধিভৌতিক ব্যাপারগুলি দূর করা দরকার। আপনি বুঝিয়ে বলে দিন, আমার বলায় সে কনভিন্স হবে না। আমি ওকে সঙ্গে নিয়ে আসি। জি আচ্ছা, নিয়ে আসুন। ইরা বাদলকে নিয়ে ঢুকলো। আমি বললাম, বাদল, তুই স্থির হয়ে আমার সামনের চেয়ারটায় বস। মিস ইরা, আপনিও বসুন। তবে আপনাকে স্থির হয়ে না বসলেও চলবে। আপনি ইচ্ছা করলে নড়াচড়া করতে পারেন। ইরা তাকাচ্ছে তীব্র চোখে। আমি তার সেই চোখ সম্পূর্ণ অগ্রাহ্য করে বাদলের দিকে তাকিয়ে বললাম, বাদল শোন, তুই যদি ভেবে থাকিস আমি আমার মহা ক্ষমতা বলে তোর গলা কাটা গলিয়ে ফেলেছি, তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস। কিভাবে সেই ঘটনা ঘটল তা এরা খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিবে। ব্যাখ্যা শুনে তারপর ঘুমোতে যাবি। তার আগে না, মনে থাকবে? থাকবে। যা ভাগ। বাদল হাসি মুখে উঠে দাঁড়িয়েছে। এরা এখনো তীব্র চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে খুব অপমানিত বোধ করছে। মেয়েটা সুন্দর। এরকম সুন্দর একটা মেয়ে ফিজিক্স পড়ছে কেন? ফিজিক্স পড়বে শুকনা রসকসহীন মেয়েগুলি। ইরার পড়া উচিত ইংরেজি কিংবা বাংলা সাহিত্য। আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। ফোম বিছানা গদি, আরামের বিছানা। এত আরামের বিছানায় কি ঘুম আসবে? হিমু, হিমু। জি। তোর সঙ্গে কিছু গল্পগুজব করা যাক। ম্যান টু ম্যান টক। তুই আজ ভালোই ভেলকি দেখালি। দরজা খোল। হিমু, হিমু। মাতাল দরজা খোলাতে চাইলে খুলিয়েই ছাড়ব। ঘ্যান 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 করতেই থাকবে। কাজেই দরজা খুললাম। বড় ফুপা গ্লাস এবং বোতল হাতে ঢুকে পড়লেন। তোর ফুপু ঘুমিয়ে পড়েছে। খুব টেনশনে গেছে তো, এখন আরামে ঘুমোচ্ছে। আমি ভাবলাম কণ্টক মুক্তিটা সেলিব্রেট করা যাক। কণ্টক মুক্তি শব্দটা কেমন লাগছে? ভালো লাগছে। কণ্টক মুক্তির ইংরেজি কি হবে? ফ্রিডম ফ্রম থর্ন। ফুপা, আপনি দ্রুত চালাচ্ছেন। আমার মনে হয় এখন উচিত শুয়ে ঘুমিয়ে পড়া। তোর সঙ্গে গল্প করতে এসেছি। গল্প করতে ভালো লাগছে। আমার ধারণা তোর উপর ইনজাস্টিস করা হয়েছে। তোকে যে আমি বা তোর ফুপু দেখতে পারি না, এটা অন্যায়, ঘোরতর অন্যায়। তোর অপরাধ কি? আমি পয়েন্ট বাই পয়েন্ট ভেবেছি। তোর নেগেটিভ দিকগুলি কি? এক, তোর চাকরি বাকরি নেই। এটা কোনো ব্যাপার না। পৃথিবীর লক্ষ লক্ষ লোক, পৃথিবীর সব পর্যটকরাই অপরাধী। আর খাবেন না ফুপা? কথার মাঝখানে কথা বলিস না হিমু। আমি কি যেন বলছিলাম? পর্যটকদের সম্পর্কে কি যেন বলছিলেন? কোন পর্যটক? হিউয়েন সাং? হিউয়েন সাংয়ের কথা খামাখা বলবো কেন? আর না খেলে হয় না ফুপা? হয়, হবে না কেন? তবে আনন্দ পরিপূর্ণ হয় না। হিউয়েন সাংয়ের কথা কি বলছিলাম? আমার ঠিক মনে পড়ছে না। শোন হিমু, তুই লোক খারাপ না এবং তোর ক্ষমতা আছে। বাদল যে তোর নাম বলতে অজ্ঞান হয়ে যাবে, বাদলের কোনো দোষ নেই। আই লাইক ইউ হিমু। থ্যাংক ইউ ফুপা। তোর একটাই অপরাধ, তুই শুধু হাঁটিস। এই অপরাধ ক্ষমা করা যায়। হিউয়েন সাংও তো হেঁটেছে। এই দেখ, আবার হিউয়েন সাং। এর কথা চলে আসছে বারবার। এই নাকচাপটা চাই হিস্টার কথা কেন বলছি কিছুই বুঝতে পারছি না। ফুপা চোখ মুখ উল্টে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর হড়হড় করে শব্দ করতে লাগলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া আমার কিছু করার নেই। ফুপা বিছানাতে বসেছিলেন। বিছানা এবং আমার শরীরের এক অংশ তিনি ভাসিয়ে ফেলেছেন। বিড়বিড় করে বলছেন, আই অ্যাম এ ডেড ম্যান, আই অ্যাম এ ডেড ম্যান। বদরুল সাহেব আমাকে দেখিয়ে চেঁচিয়ে উঠলেন, কোথায় ছিলেন এতদিন? তার গলা মোটা, শরীর মোটা, বৃদ্ধিও মোটা। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি
প্রশস্ত মানুষের অন্তরও প্রশস্ত হয়। বদরুল সাহেবের অন্তর প্রশস্ত, মনে মায়াভাব প্রবল। আমি 6-7 দিন ধরে মেসে আসছি না, কেউ হয়তো ব্যাপারটা লক্ষ্যই করেনি। তিনি ঠিকই লক্ষ্য করেছেন। আমাকে দেখে তিনি যে উল্লাসের ভঙ্গি করলেন, সেই উল্লাসে কোনো খাদ নেই। কোথায় ছিলেন রেহুম ভাই? আমি হাসলাম। অধিকাংশ প্রশ্নের উত্তর আমি ইদানিং হেসে দেবার চেষ্টা করছি। এক এক ধরনের প্রশ্নের উত্তরে এক এক ধরনের হাসি। এখন যে হাসি হাসলাম তার অর্থ হচ্ছে আশেপাশেই ছিলাম। বদরুল সাহেব বললেন, গত বৃহস্পতিবার মেসে ফিস্ট হলো, বিরাট খাওয়া দাওয়া, পোলাও, খাসির রেজালা, সালাদ। খাসির মাংস আমি নিজে কিনে এনেছিলাম। একটা আস্ত খাসি দেখিয়ে বললাম, হাফ আমাকে দাও, নো হাঙ্কি পাঙ্কি। হাফ দিয়েছিল। দিবে না মানে? মাংস কেটে আমার সামনে পিস করতে চায়। আমি বললাম, খবরদার, আগে ওজন করে তারপর পিস করবে। আগে পিস করলে অসুবিধা কি? আগে পিস করতে দিলে উপায় আছে? ফস করে বাজে গোশত মিক্স করে ফেলবে, কিছু বুঝতেই পারবেন না, ম্যাজিক দেখিয়ে দিবে। খাসির গোশত কিনে নিয়ে রান্না করার পর খেতে গিয়ে বুঝবো নে পাটার গোশত, মিস্টার পাটা। বদরুল সাহেবের সঙ্গে আমার দেখা মেসের সিঁড়িতে। তিনি বেরোচ্ছিলেন। আমাকে দেখে আমার পেছনে পেছনে ঘরে এসে ঢুকলেন। ফিস্টের ব্যাপারটা না বলেই তিনি শান্তি পাবেন না। গোশত কেনা থেকে যে গল্প শুরু হয়েছে, সেই গল্প শেষ হবে খাওয়া কিভাবে হলো সেখানে। আমি ধৈর্য নিয়ে গল্প শোনার প্রস্তুতি নিচ্ছি। খাওয়া দাওয়ার যে কোনো গল্পে ভদ্রলোকের অসীম আগ্রহ। এত আনন্দের সঙ্গে তিনি খাওয়ার গল্প করেন যেন এই পৃথিবী সৃষ্টি হয়েছে খাওয়ার জন্য। খাওয়া ছাড়াও যে গল্পের আরও বিষয় থাকতে পারে, ভদ্রলোক তা জানেন না। খুব চর্বি হয়েছিল, গোশতের ভাজে ভাজে চর্বি। বাহ, ভালো তো। চর্বিদার গোশত রান্না করা কিন্তু খুব ডিফিকাল্ট। বাবুর্চি করে কি, যেহেতু চর্বি বেশি তেল দেয় কম। এটা খুব ভুল। চর্বিদার গোশত তেল লাগে বেশি। জানতাম না তো। অনেক ভালো ভালো বাবুর্চি ব্যাপারটা জানে না। রান্না তো খুব সহজ ব্যাপার না। আমি নিজে বাবুর্চির পাশে বসে দেখিয়ে দিলাম। খেতে কেমন হয়েছিল? আমি নিজের মুখে কি বলবো, আপনার জন্য রেখে দিয়েছি, চেখে দেখবেন। রেখে দিয়েছেন মানে? বৃহস্পতিবার ফিস্ট হয়েছে, আজ হলো শনিবার। 2 বেলা গরম করেছি, নিজের হাতেই করেছি। অন্যের কাছে এইসব দিয়ে ভরসা পাওয়া যায় না। ঠিক মতো জাল দেবে না। বসুন, আমি নিয়ে আসছি। তিনি আনন্দিত মুখে গোশত আনতে গেলেন। আজ দিনটা মনে হয় ভালোই যাবে। সকালে ভরপেট খেয়ে নিলে সারাদিন আর খাওয়া নিয়ে চিন্তা করতে হয় না। বরফুপুর বাসা থেকে ভোরবেলা বের হয়েছি, সবাই তখনও ঘুমে। কাজের মেয়েটা জেগেছিল, সেই দরজা খুলে দিল। বেরিয়ে আসার সময় টুক করে এক কদম বুসি। আমি বিস্মিত হয়ে বললাম, ব্যাপার কি? সে নিচু স্বরে বলল, খাস দিলে আপনি একটু দোয়া করবেন ভাইজান, আমার মাইয়াটা বহুত দিন হয়েছে নিখোঁজ। বলো কি, কতদিন হয়েছে নিখোঁজ? তা ধরেন গিয়া 2 বছর হয়েছে। এক বাড়িতে কাম করতো, এরা মায়ের ধরে করতো, একদিন বাড়ি থেকে পালায় গেছে, আর কোনো খুঁজ নাই। সমাজের সর্বনিম্ন স্তরে যাদের বাস, তাদের আবেগ টাবেগ বোধহয় কম থাকে। 2 বছর ধরে মেয়ে নিখোঁজ, এই সংবাদ সে দিচ্ছে সহজ গলায়, যেন তেমন কোনো বড় ব্যাপার না। নাম কি তোমার মেয়ের? লুৎফুন্নেসা, লুৎফা ডাকি। বয়স কত? ছোট মাইয়া, 7-8 বছর। ভাইজান, আপনি একটু চেষ্টা নিলে মেয়েটারে ফেরত পাই। মেয়ে ঢাকা শহরেই আছে। জান কি করে ঢাকা শহরে আছে? আয়না পড়া দিয়া জানছি। ধনখালির পীর সাহেব আয়না পড়া দিয়া পাইছে। অহন আপনি একটু চেষ্টা নিলে। আচ্ছা দেখি। সে আবার একটা কদমবুচি করে ফেলল। সকলের শুরুটা হলো কদমবুচির মাধ্যমে। শুরু হিসেবে মন্দ না। সাধু সন্ন্যাসীর স্তরে পৌঁছে যাচ্ছে কিনা বুঝতে পারছি না। সাধু সন্ন্যাসীরা পায়ের পবিত্র ধূলি বিতরণের মাধ্যমে সকাল শুরু করেন। তারপরের অংশে ভুরি ভোজন, ঘি, হালুয়া, পরোটা, মাংস। বদরুল সাহেবের সঙ্গে আমার দেখা মেসের সিঁড়িতে।
বদরুল সাহেব তার বিখ্যাত খাসির গোশতের বাটি নিয়ে এসেছেন। গোশত বলে সেখানে কিছুই নেই। জালের চোটে সব গোশত গলে কালো রঙের ঘন স্যুপের মতো একটা বস্তু তৈরি হয়েছে। চুমুক দিয়ে খেয়ে ফেলা যায়, তবে বদরুল সাহেবের বিবেচনা আছে। তিনি সঙ্গে চায়ের চামচ এনেছেন। আমি সেই চামচে তরল খাসির মাংস এক চুমুক মুখে দিয়ে বললাম, অসাধারণ, রবীন্দ্রনাথের শেষের কবিতার কাছাকাছি। বদরুল সাহেব উজ্জ্বল মুখ করে বললেন, বাসি হওয়ার টেন্ট আরও খুলেছে, তাই না? গোস্তের ওই মজা, যত বাসি তত মজা। টেস্টে খুলছে না? খুলছে বললে কম বলা হয়, এক্কেবারে ডানা মেলে দিয়েছে। গরম গরম পরোটা দিয়ে খেলে আরও আরাম পেতেন। আপনি একটু ওয়েট করুন, আমি দৌড় দিয়ে 2টা পরোটা নিয়ে আসি। 6:30 বাজে, মোবারকের স্টলে পরোটা ভাজা শুরু করেছে। পরোটা আনার দরকার নেই, আপনি আরাম করে বসুন তো। বরং এক কাজ করুন, আরেকটা চামচ নিয়ে আসুন, দুজনে মিলে মজা করে খাই। না না, অল্পই আছে। নিয়ে আসুন তো চামচ, ভালো জিনিস একা খেয়ে আরাম নেই। এটা একটা সত্য কথা বলেছেন। বদরুল সাহেব চামচ আনতে গেলেন। ভদ্রলোকের জন্য আমার মায়া লাগছে। গত 2 মাস ধরে তার কোনো চাকরি নেই। ইন্স্যুরেন্স কোম্পানিতে ভালো চাকরি করতেন, ইন্সপেক্টর জাতীয় কিছু। কোম্পানি তারা তাকে ছাঁটাই করে দিয়েছে। এই বয়সের একজন মানুষের চাকরি চলে গেলে আবার চাকরি জোগাড় করা কঠিন। ভদ্রলোক কিছু জোগাড় করতে পারছেন না। মেসের ভাড়া 3 মাস বাকি পড়েছে। যতদূর জানি মেসের খাওয়াও তার বন্ধ। ফিস্টে তার নাম থাকার কথা না। বাজার টাজার করে দিয়েছেন, রান্নার সময় কাছে থেকেছেন, এই বিশেষ কারণে হয়তো তার খাবার ব্যবস্থা হয়েছে। চামচ নিয়ে এসে বদরুল সাহেব আরাম করে খাচ্ছেন। তাকে দেখে এই মুহূর্তে মনে করা কোনো কারণ নেই যে পৃথিবীতে নানান ধরনের দুঃখ কষ্ট আছে। যুদ্ধ চলছে বসনিয়ায়, রুয়ান্ডার অকারণে একজন আরেকজনকে মারছে। তার নিজের সমস্যাও নিশ্চয়ই অনেক। 2 মাস বাড়িতে মানি অর্ডার যায়নি। বাড়ির লোকজন নিশ্চয়ই আতঙ্কে অস্থির হচ্ছে। ভদ্রলোক নির্বিকার। হিমু সাহেব, জি? হাড়গুলি চুষে যে খান মজা পাবেন। ইংরেজিতে একটা কথা আছে, নিয়ারার দ্য বোন সুইটার ইজ দ্য মিট। আমি একটা হাড় মুখে ফেলে চুষতে লাগলাম। তিনি একটা মুখে নিলেন। আনন্দে তার চোখে প্রায় বন্ধ। বদরুল সাহেব, জি? চাকরি বাকরি কিছু হলো? এখনো হয়নি, তবে ইনশাল্লাহ হবে। আমার অনেক লোকের সঙ্গে জানাশোনা, এদের বলেছি, এরা আশা দিয়েছে। শুধু আশার উপর ভরসা করাটা কি ঠিক হচ্ছে? আমার খুব ক্লোজ একজনকে বলেছি, ইস্টার্ন গার্মেন্টসের মালিক। স্কুলে একসঙ্গে পড়েছি, এখন রমরমা অবস্থা। গাড়ি টাড়ি কিনে হুলস্থুল, বাড়ি করেছে গুলশানে। তিনি কি আশা দিয়েছেন? পরে যোগাযোগ করতে বলেছে। সেদিনই সে হংকং যাচ্ছিল, দারুণ ব্যস্ত, কথা বলার সময় নেই। এর মধ্যেই সে পেস্ট্রি কোক খাইয়েছে। পূর্বাণীর পেস্ট্রি স্বাদই অন্যরকম, মাখনের মতো মোলায়েম, মুখের মধ্যেই গলে যায়, চাবাতে হয় না। আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু? বললাম না, স্কুল জীবনের বন্ধু। নাম হলো গিয়ে আপনার ইয়াকুব। স্কুলে সবাই ডাকতো বেয়াকুব। আসলেই বেকুব? তখন তো বেকুবের মতোই ছিল, তবে স্কুল জীবনের স্বভাব চরিত্র দেখে কিছু বোঝা যায় না। আমাদের ফার্স্ট বয় ছিল রশিদ। আরে সর্বনাশ, কি ছাত্র! অঙ্কে কোনোদিন 100 নিচে পায় নাই। প্রিটেস্ট পরীক্ষায় একটা ভুল করেছে, 7 নম্বর কাটা গেছে। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছিল। সেই রশিদের সঙ্গে 21 বছর পর দেখা। গাল টাল ভেঙে চুল পেকে কি অবস্থা! চশমার একটা ডান্ডা ভাঙা, সুতা দিয়ে কানের সঙ্গে বেঁধে রেখেছে। দেখে মনটা খারাপ হলো। অঙ্কে 100 পাওয়ার ছেলের এই অবস্থা, মন খারাপ হবারই কথা। অঙ্কে টেনে টুনে পাশ করলে কানে সুতা বেঁধে চশমা পড়তে হতো না। কারেক্ট বলেছেন। 21 বছর পর দেখা, কোথায় কুশল জিজ্ঞেস করবে, ছেলে মেয়ে কত বড়, এইসব জিজ্ঞেস করবে। তা না, ফট করে 100 টাকা ধরে চাইল। ধার দিয়েছেন? 20 টাকা পকেটে ছিল, তাই দিলাম। খুশি হয়ে নিয়েছে। মেসের ঠিকানা দেননি তো? মেসের ঠিকানা দিয়ে থাকলে মহা বিপদে পড়বেন। 2 দিন পরে পরে টাকার জন্য বসে থাকবে, আপনার জীবন অতিষ্ঠ করে ফেলবে।
বদরুল সাহেব দুঃখিত গলায় বললেন, স্কুল জীবনে বন্ধু তো দুরবস্থা দেখে মনটা এত খারাপ হয়েছে, আমার নিজের চোখে প্রাণী প্রায় চলে এসেছিল। সুতা দিয়ে কানের সাথে চশমা বাঁধা বদরুল সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার ভবিষ্যতের চেয়ে বন্ধুর ভবিষ্যতের চিন্তায় তাকে বেশি কাতর বলে মনে হলো। হিমু ভাই, জি, ভালো একটা নাস্তা হয়ে গেল, কি বলেন? হ্যাঁ হয়েছে। আপনি যে কষ্ট করে আমার অংশটা জমা করে রেখেছেন তার জন্য ধন্যবাদ। আরে ছি ছি, এটা একটা ধন্যবাদের বিষয় হলো? এতদিন পরে ফিস্ট হচ্ছে, আপনি বাদ পড়বেন, এটা কেমন কথা? তাছাড়া আপনি যেদিন মেসে খান না সেদিনের খাওয়াটা আমি খেয়ে ফেলি। ভালো করেন, অবশ্যই খেয়ে ফেলবেন। দেশে টাকা পাঠিয়েছেন? গত মাসে পাঠিয়েছি, এই মাস বাদ পড়ে গেল। তবে সমস্যা হবে না, আমার স্ত্রী খুবই বুদ্ধিমতী মহিলা, সে ব্যবস্থা করে ফেলবে। আপনার চাকরি যে নেই সেই খবর স্ত্রীকে জানিয়েছেন? জি না। আপনার ভাবি মনটা খারাপ করবে, কি দরকার? চাকরি তো পাচ্ছি, মাঝখানে কিছুদিনের জন্য টেনশনে ফেলে লাভ কি? আজই ইয়াকুবের সঙ্গে দেখা করব। সংস্কৃতে একটা কথা আছে না, শুভস্য শীঘ্রম। চা খাবেন হিমু ভাই? জি না, দরজা টরজা বন্ধ করে লম্বা ঘুম দেব। আমার স্বভাব হয়ে গেছে বাদুরের মতো, দিনে ঘুমাই, রাতে জেগে থাকি। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজ থেকে এবং হিমু। আজ ছিল এর প্রথম পর্ব। আমাদের এই গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা আছেন তাদের সবার সাথে শেয়ার করবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।